ভিডিওটা দেখে স্ক্রিনশট অথবা উঠাই নিয়েন। আমার 3 নম্বর চ্যাপ্টার কিন্তু পড়তেছি, আর এটা আমার কি বললাম, আমি যে সৃজনশীল নিয়ে আলোচনা করছি আজকে, যে সৃজনশীল এটা হলো 3 নাম্বার সৃজনশীল। 3 নাম্বার সৃজনশীল নিয়ে আমি আলোচনা করতেছি। ঠিক আছে, ওকে, জটিলায়ন শুরু করলাম। জটিলায়ন শুরু করার জন্য আমরা আগে যেটা জানতে হবে, কেন্দ্রীয় ধাতব পরমাণু। কেন্দ্রীয়, একটু লেখা খারাপ হবে, নয়তো দ্রুত লিখতে পারবো না আমি, লেখা একটু বুঝে নেন। কেন্দ্রীয় ধাতব পরমাণু, আর এখানে লেখেন এদের সন্নিবেশ সংখ্যা। সন্নিবেশ সংখ্যা, কেন্দ্রীয় ধাতব পরমাণু যদি সিলভার হয় 2+, তবে সন্নিবেশ সংখ্যা হলো 2। ব্যাখ্যা দিব সব। কপার 2+ যদি হয়, জিঙ্ক 2+ যদি হয়, এর সন্নিবেশ সংখ্যা হলো 4। যদি হয় আপনার Fe2+, Fe3+, ক্রোমিয়াম 3+, তিনটা গেছে না, প্লাটিনাম দেন, প্লাটিনাম 4+, এদের সন্নিবেশ সংখ্যা হলো আপনার 6। এমসিকিউতে আসবে আর প্রয়োজনও পড়বে। ওকে, সন্নিবেশ সংখ্যা শেষ। এরপরে আসেন লিগ্যান্ড। এর পাশে লেখেন তো লিগ্যান্ড। লিগ্যান্ড লেখেন, আর এখানে লেখেন ওদের চার্জ। লিগ্যান্ড যদি NH3 হয় এটা 0 হবে। যদি Cl হয়, আচ্ছা Cl দরকার পড়বে না, দরকার নাই। H2O হয় 0। যদি OH হয় -1। যদি CN হয় -1। যদি C2O4 হয়, এটা হলো 2-। এখানে মোটামুটি দরকার আছে CnH2। আর যদি লিখতে চান NO লেখেন, NO হলো 0। আর যদি লেখেন NO2-, তাহলে এটাও -1। এইগুলো লিগ্যান্ড। এখন আসি কেন্দ্রীয় ধাতব পরমাণু, সাথে লিখছি সন্নিবেশ সংখ্যা। সন্নিবেশ সংখ্যা কি জিনিস? কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যে কয়টি লিগ্যান্ড যুক্ত হয় সেই সংখ্যাকে বলে সন্নিবেশ সংখ্যা। আবার বলি, কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যে কয়টি লিগ্যান্ড যুক্ত হয় সেই সংখ্যাকে বলে সন্নিবেশ সংখ্যা। এরপর আসি লিগ্যান্ড কি জিনিস। লিগ্যান্ড হলো জটিল আয়ন গঠনকালে যারা মুক্ত জোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধনে সাহায্য করে। জটিল আয়ন গঠনকালে যারা মুক্ত জোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধনে সাহায্য করে তাদেরকে কি বলে? লিগ্যান্ড বলে। জটিল আয়ন গঠনকালে যারা মুক্ত জোড়া বা নিঃসঙ্গ জোড়া ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধনে সাহায্য করে তাদেরকে কি বলে? লিগ্যান্ড বলে। এখন আসি জটিল আয়ন কিভাবে তৈরি হয় সেটা দেখেন তো। এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গায় লিখি। এখান থেকে একটা আয়ন নেন আপনি, কপার। কপার নিলাম, কপার বলে দিচ্ছে কি যে আমার সন্নিবেশ সংখ্যা হলো 4। তার মানে আমার কাছে 4টা সন্নিবেশ সংখ্যা, মানে আমার সাথে কয়টা লিগ্যান্ড যুক্ত করে দিতে পারবা? 4টা। তাহলে কপার নিলাম, কপারের সন্নিবেশ সংখ্যা যেহেতু 4, এখান থেকে আমি একটা লিগ্যান্ড যদি চয়েস করি, ধরো NH3 চয়েস করলাম, তাহলে NH3 কয়টা যুক্ত হবে? 4টা। আবার দেখো, আবার দেখেন একটু, যে কপার আছে, কপারের সন্নিবেশ সংখ্যা হলো 4। তাহলে 4 মানে কি, এর সাথে কয়টা লিগ্যান্ড যুক্ত করা যাবে? 4টা। তাহলে NH3 যদি নেই, NH3 কয়টা যুক্ত হবে? 4টা। এবার কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে এই যে লিগ্যান্ড যুক্ত করে দেওয়ার পরে একটা থার্ড ব্র্যাকেট যদি আপনি দিয়ে দেন, তাহলে এটাই জটিল আয়ন। ঠিক আছে, এবার চার্জ হিসাব করেন। এই কপার আমি শুরু করছিলাম 2+ নিয়ে, তাহলে +2। কপার শুরু করছিলাম +2 নিয়ে, একটা NH3 চার্জ হলো কি 0, তাহলে 0 × 4, তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়াচ্ছে? এখানে +2ই দাঁড়াচ্ছে। তাহলে এটাই হলো জটিল আয়ন। কিভাবে ফরমেশন হয়, জটিল আয়নের গঠনটা বোঝার চেষ্টা করেন আবার, যে কিভাবে জটিল আয়নগুলো আসলে ফরমেশন হয় বা গঠন হয়। এটা কিন্তু অ্যান্সার না, আমি জাস্ট এমসিকিউ এর মধ্যে আছি, আমি রিটেনের মধ্যে যাই নাই এখনো। জটিল আয়ন কিভাবে তৈরি হয় সেটা দেখতেছি। যে কপারের সন্নিবেশ সংখ্যা যেহেতু 4, তার মানে কপার যদি আমি চয়েস করি, ওর সাথে এখান থেকে যে কোনো লিগ্যান্ড নিয়ে আমি কয়টা যুক্ত করতে পারবো? 4টা যুক্ত করতে পারবো। এই যে 4টা যুক্ত করছি। লিগ্যান্ড যুক্ত করে দেওয়ার পরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আটকাই দেন, তো যেটা হবে সেটা হলো জটিল আয়ন। এবার চার্জ হিসাব করেন। কপার শুরু করছিলেন +2 নিয়ে, NH3 চার্জ হলো 0, 0 × 4, সব হিসাব করলে কত দাঁড়ায়? +2 দাঁড়ায়। এটাই কপারের ফরমেশন। ঠিক আছে, এবার আসি Fe। আর একটা চয়েস করেন, জিঙ্ক না, Fe নেন। Fe2+ নিয়ে আপনি কাজ শুরু করছেন। এখন এ বলে দিচ্ছে যে আমার সাথে লিগ্যান্ড যদি যুক্ত করতে চাও তাহলে 6টা যুক্ত করতে পারবা। তাহলে Cn চয়েস করেন, Cn নেন, তাহলে কয়টা যুক্ত হবে? 6টা।
লিগ্যান্ড যুক্ত করে দেওয়ার পর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে সেটাই জটিল আয়ন। চার্জ হিসাব করেন, আপনি নিচের হলো +2 আয়রনের, একটা সায়ানাইডের চার্জ হলো -1, তাহলে -1 ইন্টু কত হবে 6, তাহলে হিসাব করলে +2 -6 কত আসে -4, তাহলে এই জায়গাটায় কত হবে -4। আবার দেখেন Fe2+ চয়েস করছেন, এই সন্নিবেশ সংখ্যা 6, তার মানে কয়টা লিগ্যান্ড নিবে এখান থেকে 6টা নিতে পারবে। তো সায়ানাইড নিলে কয়টা সায়ানাইড যুক্ত হবে 6টা, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম +2 আয়রনের, একটা সায়ানাইডে -1 ইন্টু 6, তার মানে কত আসে -4 একটা। আরো একটু দেখি, এখানে দেখেন Fe3+ নেন, এবার Fe3+ নিয়েও আপনি যদি সায়ানাইডকে চয়েস করেন, এরও সন্নিবেশ সংখ্যা কিন্তু 6, তাহলে এও কয়টা হবে 6টা, থার্ড ব্র্যাকেট দিয়ে দেন এটা। এবার আপনি শুরু করছেন কিন্তু +3 নিয়ে, তাহলে +3 একটা সায়ানাইডের হলো -1 ইন্টু 6 -6 -3, তাহলে কে 4- ও হয়, কে এটা ওই যে FeCN6 4- ও হয় 3- ও হতে পারে, ঠিক আছে। এখানে +2, একটাতে হলো +3। এবার আসি ক্রোমিয়াম নেন, এই যে ক্রোমিয়াম আছে, আর একটা গঠন দেখাই আমি। ক্রোমিয়ামের সন্নিবেশ সংখ্যা কত 6, আমি ক্রোমিয়াম নিলাম। এবার আমি এত সময় এতক্ষণ পর্যন্ত একটা করে লিগ্যান্ড যুক্ত করছি, এখন আমার ইচ্ছা হয়েছে একাধিক লিগ্যান্ড যুক্ত করব। আমার ইচ্ছা হয়েছে ক্রোমিয়ামের 6টা লিগ্যান্ড, আমার ইচ্ছা হয়েছে আমি একটা পানি নিব। আমি একটা NH3 নিলাম, 2টা, কয়টা গেছে দেখেন তো, একটা 3টা গেছে। এখনো আমি কয়টা যুক্ত করতে পারবো এর সাথে, এখনো 3টা যুক্ত করতে পারবো। আমার ইচ্ছা, এবার আমি কি করলাম যে একটা একটা হলো NH3 দিছি, OH দিছি, আর যে কোনো একটা দেন, আপনি NO দেন, তাহলে টোটাল কয়টা গেল 1 2 2 আর 1 3 আর 1 পাতা 4টা। এখনো সে 2টা লিগ্যান্ড নিতে পারবে। এবার এই যে C2O4 এর সন্নিবেশ সংখ্যা, এর যে চার্জ হলো 2, তাহলে এবার C2O4 যদি চয়েস করেন, তাহলে এই যেগুলো চার্জ 2 আছে এইগুলো একটা যুক্ত করলেই 2টার কাজ করবে, এটাই বোঝানোর চেষ্টা করতেছি আমি। দেখেন সন্নিবেশ সংখ্যা কভার হয়ে গেছে, সন্নিবেশ সংখ্যা কভার হয়ে গেছে কিভাবে, ক্রোমিয়ামের টোটাল সন্নিবেশ সংখ্যা হলো 6, তাহলে 6টা লিগ্যান্ড নিবে। আমি পানি দিলাম একটা, NH3 দিলাম 2টা, 2 আর 1 কত 3, একটা দিলাম NO, 3 আর 1 কত গেল 4, আর একটা C2O4 এর মান হলো যেহেতু 2, একটা যুক্ত করলে কয়টার কাজ করবে 2টার কাজ করবে, তাহলে টোটাল সন্নিবেশ সংখ্যা গেল 6। তাহলে সন্নিবেশ সংখ্যা 6 হয়ে যাওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার চার্জ হিসাব করি, ক্রোমিয়াম শুরু করছিলাম +3, পানির হলো 0, NH3 0, NO 0, ক্রোমিয়ামের -2, এই +3 আর এই মাইনাস এখান থেকে দিলে শুধু একটা প্লাস দাঁড়াবে, শুধু একটা কি দাঁড়াবে আপনার, শুধু একটা প্লাস দাঁড়াবে। ঠিক আছে, বুঝে নেওয়ার চেষ্টা করেন, ওই ঘরের মধ্যে ঢুকে গেছে। আশা করি জটিল সংখ্যা কিভাবে ফরমেশন হয়, জটিল সংখ্যা কিভাবে ফরমেশন হয় আশা করি বুঝতে পারছেন। আমি আসি জটিল সংখ্যা থেকে, এবার নামকরণটা দেখেন, জটিল সংখ্যা কিভাবে নামকরণ করে। জটিল সংখ্যা, এই জটিল আয়নের নামকরণ, জটিল সংখ্যা না তো, জটিল আয়নের নামকরণ কিভাবে করা হয়। কয়েকটা আয়ন লিখছিলাম আমি, একটা লিখছিলাম হলো FeCN6, এটা লিখছিলাম 4-, আর একটা তৈরি করছিলাম FeCN6 3- Cu NH3 4 ব্র্যাকেটে 2+, ব্র্যাকেট ক্লোজ করে 2+, এটা এইগুলো তৈরি করছিলাম। আর ক্রোমিয়ামেরটা একটু বড় করে লিখছিলাম, ক্রোমিয়াম এর সাথে দিয়েছিলাম H2 একটা, NH3 2টা, NO একটা, আর একটা হলো কি C2O4,
এটা দিছিলাম প্লাস। এদের নামগুলো কি হবে? তা একটা জিনিস মনে রাখবেন, যদি নেগেটিভ আয়ন হয় ওদের নামের শেষে এড যুক্ত করতে হবে, আর যদি পজিটিভ আয়ন হয় তার নামের শেষে কোনো কিছুই যুক্ত হবে না। যদি নেগেটিভ আয়ন হয় তার নামের শেষে কি যুক্ত করে দেবেন? এট। আর যদি পজিটিভ আয়ন হয় তাহলে স্বাভাবিক নাম বলে যেতে হবে। And জটিল আয়নের মধ্যে যদি NH3 থাকে ওকে বলে অ্যামিন, সায়ানাইড থাকলে CN থাকলে ওকে বলে সায়ানো, H2 থাকলে বলে অ্যাকুয়া, NH3 থাকলে অ্যামিনো, NO থাকলে নাইট্রো, আর C2O4 থাকলে অক্সালেট। তাহলে এটার নাম বলি। এখান থেকে শুরু করি। টেট্রামিন কপার আয়ন, এটার নাম কি হবে? টেট্রা অ্যামিন বা অ্যামিনো কপার। কপারের কত যোজনী ব্যবহার করছেন? 2 যোজনী ব্যবহার করছেন। কপারের কত যোজনী ব্যবহার করছেন? 2। এই জন্য টেট্রা অ্যামিনো কপার লিখে ব্র্যাকেটে 2 দিয়ে দিলাম। এটার নাম কি হবে? এটা কিন্তু নেগেটিভ আয়ন, তাহলে হেক্সাসায়ানো নামের শেষে এর যুক্ত হবে, ফেরেট। হেক্সাসায়ানো, হেক্সাসায়ানো ফেরেট। আয়রনের কত যোজন ইউজ করছিলেন? 2, তাহলে ব্র্যাকেটে 2 লিখে দেন। হেক্সাসায়ানো ফেরেট ব্র্যাকেটে 2। এর নামকরণ কিন্তু পরীক্ষাতে আসে MCQ-তে। এবার দেখেন এটা হেক্সাসায়ানো ফেরেট, এটার নামও কিন্তু হেক্সাসায়ানো ফেরেট, যেহেতু নামের শেষে এর যুক্ত হবে। হেক্সাসায়ানো ফেরেট ব্র্যাকেটে কত দিবেন? 3। তাহলে এটাতে আয়রনের যোজনী ছিল 2, এই জন্য হেক্সাসায়ানো ফেরেট ব্র্যাকেট 2, এটা হেক্সাসায়ানো ফেরেট এই জন্য ব্র্যাকেটে 3। এটার নাম কি হবে? +1 আছে মানে পজিটিভ আয়ন, নামের শেষে কিছু যুক্ত হবে না। ক্রোমিয়াম মনো অ্যাকুয়া, ডায়ামিনো মনো নাইট্রোসো অক্সালেট। ক্রোমিয়াম মনো অ্যাকুয়া, ডায়ামিনো মনো নাইট্রো অক্সালেট। আবার বলি, ক্রোমিয়াম তো বললাম পজিটিভ আয়ন, এই জন্য এটা আগে বলতে হবে। ক্রোমিয়াম মনো অ্যাকুয়া, ডায়ামিনো মনো নাইট্রো মনো অক্সালেট। আশা করি বুঝতে পারছেন। এবার আসি জটিল যৌগটা, এই যে আয়নগুলা, এটার নাম কি হবে? +1 আছে মানে পজিটিভ আয়ন, নামের শেষে কিছু যুক্ত হবে না। ক্রোমিয়াম মনো অ্যাকুয়া, ডায়ামিনো মনো নাইট্রোসো অক্সালেট। ক্রোমিয়াম মনো অ্যাকুয়া, ডায়ামিনো মনো নাইট্রো অক্সালেট। আবার বলি, ক্রোমিয়াম তো বললাম পজিটিভ আয়ন, এই জন্য এটা আগে বলতে হবে। ক্রোমিয়াম মনো অ্যাকুয়া, ডায়ামিনো মনো নাইট্রো মনো অক্সালেট। আশা করি বুঝতে পারছেন। এবার আসি জটিল যৌগটা, এই যে আয়নগুলা থেকে যৌগ যদি তৈরি করি। এটা যেহেতু পজিটিভ আয়ন, তা আমরা জানি ধরেন এরকম ম্যাগনেসিয়াম আছে, এর পেছনে যদি আপনি ক্লোরিন দেন, তা ম্যাগনেসিয়ামের যোজনী 2 হলে এটা কি হয়? MgCl2। আপনি যদি এখানে 2 বসাই দেন তাহলে এর 2 কোথায় আসবে? এখানে চলে আসবে। এটার নাম কি হবে? টেট্রামিনো কপার ক্লোরাইড। ঠিক আছে, এক 2 ছিল সেই 2 ওকে দিল, আর এর 1 একে দিল, একই জিনিস। এখানে যদি আপনি 2+ ছিল, তাই এর পেছনে যদি SO4 দেন, এর 2- তাহলে 2+2- কেটে যায়। এটার নাম কি হবে? টেট্রামিনো কপার সালফেট। পজিটিভ আয়নের পেছনে নেগেটিভ আয়ন যুক্ত হবে। এবার দেখেন এটার ক্ষেত্রে আসি, এটা পজিটিভ আয়ন না নেগেটিভ আয়ন? নেগেটিভ আয়ন, তার মানে ও শেষে বসবে। আমরা জানি যদি NaCl হয় তো নেগেটিভকে কোথায় বসান? পেছনে, আর পজিটিভকে কোথায় বসান? সামনে। এটা যেহেতু নেগেটিভ আয়ন তাহলে শেষে বসবে। ওর আগে পজিটিভ ধাতু বসাইতে পারবো। তো এখানে যদি পটাশিয়াম দেই তাহলে 3- কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে? পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট ব্র্যাকেটে 2 হবে, কারণ আয়রনের যোজনী কত? 2। এবার আসি, এটা যদি হয়, এখানে যদি পটাশিয়াম দেন তাহলে কত বসবে? 4 বসবে, কারণ ওর পেছনে কত আসে? 4 আছে। এমন কোনো কথা নাই যে একটা ধাতু বসাইতে হবে, এটা টোটাল 4 না? 4- না? আপনার ইচ্ছা হয়েছে একটা সোডিয়াম বসান, একটা সোডিয়ামের যোজনী 1, একটা পটাশিয়াম বসাইছেন, একটা পটাশিয়ামের যোজনী 1, তার মানে 4 থেকে 2 কেটে গেল, আর একটা 2+ যোজনী বসাইতে পারবেন। তো সেটা ধরেন আপনি ক্যালসিয়াম বসাই দিলেন, তাহলে একটা ক্যালসিয়াম +2, একটা পটাশিয়াম +1, আর একটা সোডিয়াম +1, টোটাল কত হচ্ছে? 4 হচ্ছে না? 4 হচ্ছে। তাহলে এই 4 কেটে যাবে, এখন এটা হয়ে যাবে। তাহলে এইটার নাম কি হবে? জটিল আয়ন, জটিল ভাবে তৈরি হইতে পারে, কোনো সমস্যা নাই। সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম হেক্সাসায়ানোফেরেট, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম হেক্সাসায়ানোফেরেট। ঠিক
ঠিক আছে? তাহলে জটিল আয়ন কিভাবে ফরমেশন হয়, জটিল আয়নের নামকরণটা কিভাবে আসে সেটা আমি বলছি। এরপরে আসে আজকে দ্বিটেন পার্টি, যে ওইগুলোর সংকরণ কি হবে। আমি যে জটিল আয়নগুলো লিখছিলাম, ওই জটিল আয়নগুলোর সংকরণগুলো কি হবে। জটিল আয়নগুলোর সংকরণ, আসেন জটিল আয়নগুলোর সংকরণটা দেখি। প্রথমে আমি গঠনে আসি। FeCN6 এর গঠন, FeCN6 এই আয়নটার গঠন নিয়ে আলোচনা করি। গঠন বলেন, সংকরণ বলেন, আর আকৃতি বলেন, সব একই আনসার। তো দেখেন এখানে আয়রনের যোজনী কত ছিল, +2। তাহলে এই যে আয়নটা অ্যান্সার শুরু করলাম যে Fe2+, আয়নের ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, আয়রন কত 26। তাহলে 3d6 আর 4s2 ছিল, কিন্তু দুইটা চলে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে 0। তাহলে এই আয়নের যে আয়রন আছে, এই হেক্সোসায়ানোফেরেটের মধ্যে যে কেন্দ্রীয় ধাতব পরমাণু আছে তার ইলেকট্রন বিন্যাস। এখন এর কাছে কি আসছে, সায়ানাইড আসছে। তাহলে সায়ানাইড লিগ্যান্ডের প্রভাবে, সায়ানাইড লিগ্যান্ডের প্রভাবে সায়ানাইড লিগ্যান্ডের প্রভাবে যখন হবে, আচ্ছা এটা কিভাবে আছে সেটা একটু এঁকে দিই। 6টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর 4s এর মধ্যে কি আছে, ইলেকট্রন নাই। আর 4p আগে থেকে ফাঁকা ছিল, 4p আগে থেকে ফাঁকা, এটাও 0। তাহলে এটাও একে রাখেন। একটু নিচ থেকে লিখি, Cn- লিগ্যান্ডের প্রভাবে এই লিগ্যান্ডের প্রভাবে কি ঘটনা ঘটবে। এই যে 6টা ইলেকট্রন আছে না ডি অরবিটালে, সায়ানাইড লিগ্যান্ড হলো শক্তিশালী লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড। ও যে বলবে কি তোরা এরকম ফাঁকা ফাঁকা আসিস কেন, আমাদের জন্য জায়গা দে, মানে বড় ভাই। সায়ানাইড হলো বড় ভাই। ভার্সিটিতে কিংবা মেডিকেলে যখন ভর্তি হবেন তখন টিভি রুম বলে আছে, কিংবা খাওয়ার যেখানে কমন ক্যান্টিন, সেখানে যাবেন। যে যদি জুনিয়ররা দেখে একটা এই বেঞ্চে একটা ওই বেঞ্চে আর একটা আরেক বেঞ্চে বসে আছে, বসতে দেবে না, বলবে কি তোরা সবগুলো পেছনে যে এক বেঞ্চে ভাই। ঠিক আছে? এটা এরকম, সায়ানাইড হলো ওদের বড় ভাই। ও 6টা এভাবে আছে বলে ও বলবে কি তোরা 6টা ফাঁকা ফাঁকা হয়ে বসছিস, একসাথে হয়ে যা। তাহলে 6টাকে 3টা ঘরের মধ্যে ঢুকাই দিবে আর 2টা ঘর ফাঁকা করে ফেলবে। আর আগে থেকে 4s ফাঁকা, 4pও ফাঁকা। এবার FeCN6 যখন হবে তখন 6 জন লিগ্যান্ড, এই যে 6টা ঘর আছে, এই 6টা ঘরের মধ্যে সুন্দর করে ঢুকে যাবে। একটা সায়ানাইড মাইনাস, একটা সায়ানাইড মাইনাস, 2টা করে, একটা সায়ানাইড মাইনাস, এখানে একটা Cn মাইনাস, এখানে একটা Cn মাইনাস, এখানে একটা Cn মাইনাস। তাহলে 6টা লিগ্যান্ড দেখেন 6টা ঘরে ঢুকে গেছে। একটা ডি তে ঢুকছে 2টা, 4s এ একটা, 4p তে 3টা। তাহলে দেখেন তো সংকরণটা এখন কি হয়েছে, এটা করে মাইনাস দিয়ে দেন। সংকরণটা কি হয়েছে দেখেন, প্রথমে ডি তে ঢুকছে 2টা, তাহলে D2। ডি তে কয়টা ঢুকছে, D2 2টা। এস এ কয়টা ঢুকছে, একটা। পি তে কয়টা ঢুকছে, 3টা। তাহলে সংকরণ হবে D2sp3। কেউ যদি ভুলেও sp3d2 লেখেন, ভুল। ডি তে আগে ঢুকছে 3d, এই জন্য লিখতে হবে D2sp3। sp3d2 না, হবে কি D2sp3। কখন sp3d2 হবে, যদি একটা উইক ফিল্ড লিগ্যান্ড আসে। উইক ফিল্ড লিগ্যান্ড বলতে শক্তিশালী কম। এখানে ধরেন সায়ানাইডের জায়গায় আমি FeH2O দিলাম 6, ঠিক আছে, এর 0 × 6 আর এটা হলো 2+, তাহলে এখানে কত হবে, +2 হবে। যদি এইটার গঠন আমি আঁকতে বলতাম, তাহলে H2O লিগ্যান্ডের প্রভাবে, এই লিগ্যান্ড হলো কি দুর্বল, ওর এত ক্ষমতা নাই যে এই 6 জনকে সরাই 3 ঘরে দিয়ে দিবে। তার মানে আপনি ভার্সিটির ফার্স্ট ইয়ারে কিংবা
মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে যাওয়ার পরে একটা অনার্স সেকেন্ড ইয়ারের পড়া ছেলে আপনার কাছে গেছে। এখন আপনারা 6 জন ছিলেন কি, এক বেঞ্চে 2 জন, বাকি 4 বেঞ্চে 4 জন। এখন ওই যেটা আসছে অনার্স সেকেন্ড ইয়ারে, তার জন্য কি আপনারা জায়গা ছেড়ে দিবেন? কখনোই দিবেন না। কি করবেন? বলবে আমরা যেখানে বসে আছি সেখানে বসে থাকবো, পারলে তুই জায়গা খুঁজে নিয়ে যেখানে জায়গা পাস সেখানে যে বয়। ঠিক আছে? তার মানে H2 লিগ্যান্ডের প্রভাবে এই গঠন চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে এরপরে 4s এ ফাঁকা পাইছে H2, ওখানে একটা ঢুকবে H2। 4p তে 3টা ফাঁকা পাইছে, ওখানে 3টা H2 ঢুকবে। তাহলে 4টা গেল, আরো 2টা দরকার আছে, সেই 2টা কোথায় ঢুকবে? 4d পুরো ফাঁকা পড়ে আছে না? এই যে 4d, এই 4d এর মধ্যে আরো 2টা H2 ঢুকে পড়বে। ঠিক আছে? তখন সংকরণটা কি হবে দেখেন, এই যে এখানে 2টা। তাহলে তখন সংকরণটা হবে কি আপনার, এটা সংকরণ যদি হয় D2sp3, আর তাহলে এটা সংকরণ হবে কি আপনার sp3d2। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি হয় তাহলে ডিটা প্রথমে হয়, আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডিটা পরে হয়। এটা মনে রাখবেন সবসময়। আপনারা খেয়াল করবেন যে স্ট্রং ফিল্ড বলতে কোনগুলা? স্ট্রং ফিল্ড বলতে সায়ানাইড একটা স্ট্রং ফিল্ড, NH3 একটা স্ট্রং ফিল্ড, এইগুলো যদি থাকে তাহলে নিঃসন্দেহে আপনি ডি আগে বসাবেন। আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয়, যেমন উইক ফিল্ড লিগ্যান্ড হলো আপনার পানি, তারপরে আছে Cl, তারপরে আছে ওয়েস, এগুলো হলো উইক ফিল্ড লিগ্যান্ড। এগুলো সবসময় পেছনে, এগুলো যদি থাকে কোনো জটিল আয়নে তাহলে অবশ্যই ডি পেছনে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আসি আমরা এফিসিয়েন্সি এর গঠন বুঝলাম, আরো 2টা গঠন আমরা লিখবো। আর একটাতে যাই, CuNH3 4 ব্র্যাকেটে ছিল Da2+, এর গঠন। তাহলে কপার, এখানে আয়নটা এর মান কত? 2+। তাহলে কপার আয়নের ইলেকট্রন বিন্যাসটাকে লিখে ফেলেন, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4p। এখান থেকে মুছে দিয়ে এগুলো। তাহলে ডি তে কয়টা থাকে? কপারের D9, আর 4s কি হয়? 0। তাই তো? কপার আয়নের ইলেকট্রন বিন্যাস এর প্রভাবে NH3 লিগ্যান্ডের প্রভাবে, এখানে লেখেন পরে NH3 লিগ্যান্ডের প্রভাবে, NH3 লিগ্যান্ডের প্রভাবে, এই লিগ্যান্ডের প্রভাবে সে কি করবে? ডিতে যে 9টা ইলেকট্রন আছে না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8টা 9টা, 4s ফাঁকা পড়ে আছে, 4p পুরাই ফাঁকা আছে। NH3 লিগ্যান্ড যে কি করবে এই লিগ্যান্ডের প্রভাবে, দেখেন ফার্স্ট ইয়ারে উঠছেন আপনি, আপনার এক বড় ভাই আসছে NH3, এখন 4 জন 4টা গার্লফ্রেন্ড নিয়ে বসে আছেন 4টা বেঞ্চেতে। বড় ভাই লজ্জা পাবে যে ওই 4টা গার্লফ্রেন্ড নিয়ে গল্প করতেছে, গল্প করুক, কোনো সমস্যা নাই। এবার পরের বেঞ্চে যে দেখলো যে একটা জুনিয়র, একটা জুনিয়র NH3 জুনিয়র হলো একটা আছে বসে, আপনার একটা জুনিয়র, সেই জুনিয়রটা কিভাবে ছিল? একা বসে ছিল, ওকে কি করে দিবে? ওকে তুলে দিবে। আবার বোঝার চেষ্টা করেন যে ভার্সিটি ফার্স্ট ইয়ারে উঠছেন আপনারা 5 জন বন্ধু, তার মধ্যে 4 জন বন্ধু 4টা গার্লফ্রেন্ড নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে, আর একটা বন্ধু আর একটা টেবিলে বা আর একটা চেয়ারে বসে আছে, আর একটা টেবিলে বসে আছে। এক বড় ভাই আসছে NH3, বড় ভাই এসে লজ্জা পাবে যে 4টা গার্লফ্রেন্ড নিয়ে গল্প করতেছে, করুক, উঠাবো না। একটা যেটা একা আছে ওইটারে কি করবে? ওইটারে ঘাট ধরে ফেলবে, বেরো তুই, ওইটারেও সরাই দিবে। অর্থাৎ NH3 যে কি করবে? ওকে সরাই দিবে। এখন ও যে কি করবে? এগুলোর মধ্যে বসবে না, ওইগুলোর মধ্যে বসবে না। ও কোথায় চলে যাবে? টোটাল 1 2 3 4 5, ও সরাসরি যেটা আছে এই যে 4p, দেখেন NH3 লিগ্যান্ড যখন গেল তখন ডিতে ছিল কয়টা? 9টা। 9টা থেকে যে একটা জোড়া ছিল না সেটাকে খেদাই দিল, খেদাই দিয়ে ওই জায়গাটায় NH3 ঢুকে যাবে, ওই জায়গাটায় NH3 ঢুকে যাবে। ঠিক আছে? এটা লাগবে না, NH3 ঢুকে যাবে। ঢুকে যে কি হলো পরের লাইনে লিখে, এটা আমি আবার বোঝাচ্ছি, দেখেন Cu NH3 4 প্লাস যখন হবে 2 প্লাস কি করলো যে
এ ছিল 9টা, এরা বসেছিল কিভাবে? জোড়া আকারে বসেছিল, আর একটা ছিল এরকম। যখন NH3 আসছে তখন দেখলো যে 4টা জোড়া আছে, ওর মধ্যে একটা আছে কি একা একটা বেঞ্চে বসে আছে। তখন ও যেহেতু শক্তিশালী, ও ওকে সরাই দিবে, সরাই দিয়ে ওখানে NH3 নিজেই বসা শুরু করবে। 4s এ একটা বসলো NH3, ঠিক দিতে একটা, 4s এ একটা, 4p তে একটা NH3, আর এর মধ্যে আর একটা NH3। একটা যে এটা ওইটাকে খেদাই দিছে, ও এখন ওই খেদাই দেয়, ও কোথায় যেয়ে বসবে? যেহেতু বড় ভাই আগে বসছে, ও শেষে যেয়ে বসবে। আবার বোঝার চেষ্টা করেন। কপার ছিল 2+, D9 4s0 4p0। এখন NH3 শক্তিশালী লিগ্যান্ড আসছে, এসে দেখলো যে 4টা জোড়ায় আছে, ওকে সরাইলো না। যে একটা মুক্তভাবে একা বসে আছে, ওকে কি করলো? সরাই দিয়ে পেছনে পাঠাই দিল। আর ও 4টা ঘর দরকার NH3, তাই একটা ডিতে একটা, 4s একটা, 4p তে 2টা, এর মধ্যে ওরা বসে গেল জোড়ায় জোড়ায়। ঠিক আছে, তাহলে সংকরণটা কি হয়েছে দেখেন তো। ডি কয়টা? একটা। এস কয়টা? একটা। পি কয়টা? 2টা। অর্থাৎ CuNH3 এর সংকরণ হবে DsP2। DsP2। এখন আসেন, এটা একটা বিতর্কিত জিনিস করে ফেলছে। কিভাবে করছে? হাজারিসার দিছে কি sp2d, আর অন্য সব বইতে দিছে কি DsP2। আসলে এটাই রাইট। আমি নেটে টেটে যাবতীয় জায়গায় খুঁজে দেখছি যে সব জায়গায় NH3 কে স্ট্রং ফিল্ডই ধরা, অর্থাৎ এর সংকরণটা হয় DsP2। ঠিক আছে, কিন্তু হাজারি স্যারের বই আমি বলছি ওইটা সংকরণটা বানাইছে হলে sp2d, কিন্তু এটা ঠিক না। আসলে এটাই ঠিক আমার দৃষ্টিতে, কিংবা অনেকের যারা ডক্টরেট করছে এরকম অনেক এর আমি পড়ছি অনলাইন থেকে, তারা সবাই এটাকে DsP2 এর দিকেই মতটা বেশি দিচ্ছে, যে NH3 স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, অর্থাৎ এর সংকরণটা হবে DsP2। কিন্তু আবার বলে দিচ্ছি, আপনি বইয়ে যে দেখবেন যে হাজারি স্যারের বই এটা sp2d লিখছে, কিন্তু এটা আসলে হওয়া উচিত না আমার দৃষ্টিতে, কিংবা অন্যান্য অনেক ডক্টরেট করছে যারা কেমিস্ট্রিতে, এরকম অনেক আমি জার্নাল কিংবা দেখছি, সেখানে সবাই এটাকে DsP2 এর দিকেই মত দিচ্ছে। অর্থাৎ আমি যেটা লিখছি এটাই দেওয়াটাই বেটার হবে। ঠিক আছে, তাহলে CuNH3 গঠন দেখলাম, আর একটা গঠন আমি দেখবো। CrNH3 6, এখানে 3+, এখানে যদি Cr হয় তাহলে ক্রোমিয়ামের মান হলো 24, এর কত করতে হবে? 3+ বানাইতে হবে, তাই না? ক্রোমিয়াম 3+ যদি হয়, এখানে 3+ দেন, তাহলে 1s2 2s2 2p6, 3d তে কয়টা ইলেকট্রন থাকবে ক্রোমিয়ামের? ছিল 5টা, আর 4s ছিল একটা, সেখান থেকে 3টা চলে গেছে, তাহলে 4s হবে 0, 3d হবে 3। ঠিক আছে, এবার ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? ডি এর মধ্যে ইলেকট্রন আছে 1 2 3 4, 5টা ঘরের মধ্যে 3টা ইলেকট্রন আছে, 2টা ফাঁকা। 4s ফাঁকা পড়ে আছে, 4p ফাঁকা পড়ে আছে। স্ট্রং লিগ্যান্ড NH3 আসছে, NH3 এর প্রভাবে চেঞ্জ হবে না। যখন ক্রোমিয়াম CrNH3 আসবে 6, তার মানে 6টা ঘর খালি করে দিতে হবে। তো যে দেখলো 6টা বেঞ্চ খালি, এখানে একটা NH3 ঢুকবে, এখানে একটা NH3 ঢুকবে, এখানে একটা NH3 ঢুকবে, এখানে একটা ঢুকবে, এখানে একটা ঢুকবে, এখানে একটা ঢুকবে, একটা 2টা 3টা 4টা 5টা 6টা NH3 ঢুকে গেল। তাহলে সংকরণটা এটাও কি হচ্ছে দেখেন, D 2টা, S হলো একটা, P 3টা, তাহলে D2sp3। CrNH3 এর সংকরণ কি হবে? D2sp3। তা প্রত্যেকটার আমরা সংকরণটা দেখে নিলাম। sp3d2, সরি sp3d2 নয়, এটা হবে D2sp3। স্ট্রং লিগ্যান্ড আছে NH3, আগে ঢুকবে। sp3d2 না, হবে D2sp3। ওকে, তাহলে আমরা এদের প্রত্যেকটার গঠন দেখলাম, আর আকৃতি বলে দিছি। ওইটা শেষ লাইনে লিখবেন কি, যেহেতু 6টা সন্নিবেশ, 6টা NH3, 6টা সন্নিবেশ বন্ধন আবদ্ধ আছে, সুতরাং এর আকৃতি হবে অষ্টতলকীয়। একটা হবে, একটা লাইন যদি আকৃতির কথা বলে। এখন আসি এরা কেন রঙিন হয়।
এই যে অবস্থান্তর যৌগ বা জটিল আয়নগুলো কেন রঙিন হয়, এই রঙিন কোশ্চেনের ব্যাখ্যা আমার 2 নম্বর কোশ্চেন ছিল যে কেন এরা রঙিন যৌগ গঠন করে। তো ধরেন আপনার উদ্দীপকে আছে কপার আছে কিংবা আয়রন আছে, যে বলল যে Fe4 কেন রঙিন যৌগ গঠন করে, কেন রঙিন হয়। তাহলে এর ডিতে কয়টা ইলেকট্রন ছিল মনে করে দেখেন তো। আয়রনের ডিতে ইলেকট্রন ছিল হলো 4s2 3d6, তাহলে 3d তে 6টা ছিল, 2টা চলে গেছে, এটা 2+। তাহলে এখানে ছিল 6টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর। তাহলে 1 2 3 4 5 6 এরকম ছিল ডি। 3d তে 6টা ইলেকট্রন ছিল আয়রনের। এটা যে আছে এটা শক্তিগুলো হলো সমশক্তি সম্পন্ন, একে আমরা বলি ডিজেনারেটেড অবস্থা, ডিজেনারেট অবস্থা। ঠিক আছে। এবার সায়ানাইড এর সাথে কে লিগ্যান্ড আসছে, সায়ানাইড লিগ্যান্ডের প্রভাবে এটা নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তরে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এর যে অরবিটাল গুলো ছিল, এটা ছিল dxy, এটা dyz, এটা dzx, এটা x² - y², উপরে লিখবো। এটা ধরেন 3d6, এটা dxy, dyz, dx² - y², zx, x² - y², আর এটা হলো dz²। এখন এটা ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী, সায়ানাইড ইলেকট্রনের প্রভাবে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী, অর্থাৎ dx² - y² আর dz² চলে যাবে উপরে, আর dxy, dyz, dzx ঊর্ধ্বমুখী নিম্নমুখী একটা পার্থক্য সৃষ্টি হবে। কেন সৃষ্টি হবে সেটা হলো কথা। কার প্রভাবে এটা ঘটছে, সায়ানাইড লিগ্যান্ডের প্রভাবে। কেন এরকম ভাগ হয়ে যায় সেটা দেখি একটু। আমরা একটু আগে ডি অরবিটাল গুলো আঁকছিলাম এরকম করে, যে এরকম করে দেখেন তো আঁকছিলাম dxy, dyz আর dzx, এই তিনটা ছিল এরকম অরবিটালে। এই যে তিনটা ছিল dxy অবলিক dyz আর একটা ছিল dzx। এই তিনটা জিনিস ছিল কি, যে যেটা ছিল তার ঠিক মাঝ বরাবর, অর্থাৎ এটা যদি xy হয় এটা x আর এটা y, তাহলে xy এর ঠিক মাঝ বরাবর অবস্থান করে কি, অরবিটালের সাথে লম্ব বরাবর অবস্থান করে। ঠিক আছে। dyz ও তাই, এটা y আর z অক্ষের উপরে কিভাবে থাকে, লম্ব বরাবর থাকে লোবগুলো। dzx কিভাবে থাকে, z আর x অক্ষের সাথে লম্ব বরাবর থাকে। আর দুইটা যে আঁকছিলাম দেখেন তো, আঁকছিলাম x² - y², সেটা কিভাবে আঁকছিলাম, এটা যদি x অক্ষ হয় ওই x অক্ষের উপরে থাকে, আর এটা যদি y অক্ষ হয় y অক্ষের উপরে থাকে, এটা হলো dx² - y²। আর dz² কিভাবে ছিল, এটা যদি z অক্ষ হয় তাহলে z অক্ষের উপরে থাকে। বেসিক পার্থক্যটা একটু দেখার চেষ্টা করেন যে আসলে বেসিক পার্থক্যটা কি আছে। dxy, dyz, dzx এরা সবসময় কি করে, এরা অক্ষের উপরে লম্ব বরাবর থাকে, লোবগুলো অক্ষের উপরে লম্ব বরাবর থাকে, আর এখানে থাকে এদের ইলেকট্রন গুলো সর্বোচ্চ দূরত্বে, তার লোবের ঠিক মাথায় থাকে। ঠিক আছে। এরপরে আসেন, এরা যদি এভাবে থাকে dxy, dyz আর dzx, এই তিনজন অক্ষের সাথে কিভাবে থাকে, অক্ষের সাথে থাকে হলো লম্ব বরাবর। আর dx² - y² এটা ঠিক অক্ষ বরাবর থাকে, অর্থাৎ অক্ষের উপরে থাকে ধরেন। আর dz² এটাও থাকে কি, dz² এটাও থাকে অক্ষের উপরে, অর্থাৎ x² - y² এটা হলো xy অক্ষের উপরে থাকে, আর dz² এটাও থাকে অক্ষের উপরে। এখন নন ডিজেনারেটেড অবস্থা যখন ছিল স্বাভাবিক নন ডিজেনারেট অবস্থা, তখন এই যে dxy, dyz, dzx, dx² - y², dz², পাঁচটা যে ছিল, এই পাঁচটার মধ্যে যে প্রথম তিনটা আছে, এই প্রথম তিনটা কিভাবে থাকে, অক্ষের উপরে, অক্ষের সাথে লম্ব বরাবর, অক্ষের সাথে লম্ব বরাবর। আর শেষের দুইটা x² - y² আর dz², এই দুইটা থাকে কি অক্ষের উপরে। এখন সায়ানাইড লিগ্যান্ড আসলো, এই লিগ্যান্ড গুলো সবসময় অ্যাটাক করে অক্ষ বরাবর,
এরা এই যে অক্ষ বরাবর অ্যাটাক করা শুরু করবে। লিগ্যান্ড গুলো, সায়ানাইড লিগ্যান্ডটা সবসময় কোন বরাবর অ্যাটাক করবে? অক্ষ বরাবর। এখন অক্ষ বরাবর যদি অ্যাটাক করে, তো এই সায়ানাইডের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, আর এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওর তো অবশ্য ইলেকট্রন থাকবে। এন্ড এই দুইটা অরবিটালের মধ্যে কি হয়? বিকর্ষণ হবে না? এদের সাথে কিন্তু বিকর্ষণ হবে না। কারণ কি? এরা সব অক্ষের সাথে লম্ব বরাবর আসছে। এই বরাবর যদি সায়ানাইড অরবিটাল গুলো, এই সায়ানাইডের অরবিটাল গুলো অ্যাটাক করে, তাহলে দেখেন কোনো সংঘর্ষই হবে না, অর্থাৎ এর মধ্যে কোনো বিকর্ষণ হবে না। কিন্তু এই দুইটার সাথে বিকর্ষণ বাঁধবে, সংঘর্ষ বেঁধে যাবে। কারণ কি? এরা অক্ষ বরাবর আছে, আর এই যে সায়ানাইড লিগ্যান্ড এটাও অক্ষ বরাবর যে অ্যাটাক করবে। তো এদের মধ্যে যদি বিকর্ষণ হয়, বিকর্ষণ হলে এক্স ওয়াই, ওয়াই জেড আর জেড এক্স নিম্ন শক্তি স্তর বা নিচে থেকে যাবে, আর ওই দুটোর সাথে যেহেতু বিকর্ষণ হবে, ওই দুটো উপরে উঠে যাবে। ঠিক আছে? তাহলে শক্তি নিম্নমুখী আর ঊর্ধ্বমুখী একটা পার্থক্য সৃষ্টি হয়। এটাকে বলে T2G বা নিম্ন শক্তি স্তর, আর এটাকে বলে ইজি বা উচ্চ শক্তি স্তর। ঠিক আছে? আর এদের মধ্যে যে শক্তি পার্থক্য সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা ডেল ই, এই ডেল ই এটাকে আমরা কি লিখতে পারি? এইচ মিউ বা এইচ সি বাই ল্যামডা লিখতে পারি। আবার বোঝার চেষ্টা করেন, আরেকবার বলি। নামাজের ব্রেক চাচ্ছেন আপনারা? ওকে, আমি নামাজের ব্রেক দিব। এটা বলে শেষ করে নামাজের ব্রেক দিয়ে দিব। নামাজের ব্রেক দিলে কিন্তু ক্লাস ডিউরেশন একটু বাড়বে। ওকে, আসেন, এটা বলে আমি নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি। ডিজেনারেটেড অবস্থা কিভাবে সৃষ্টি হচ্ছে দেখেন। এটা ডিজেনারেট অবস্থা, এটা হলো নন ডিজেনারেট অবস্থা। নন ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট অবস্থা। কিভাবে নন ডিজেনারেট অবস্থা সৃষ্টি হয়? ডিএস পাঁচটা অরবিটাল আছে, ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। এর মধ্যে তিনটা অরবিটাল অক্ষের বরাবর থাকে না, লম্ব বরাবর থাকে। ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স এই তিনটা অক্ষের সাথে লম্ব বরাবর থাকে। আর এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার অক্ষের উপরে অবস্থান করে। এখন এই যে সায়ানাইড লিগ্যান্ডটা আসছে, এর ঠিক যে অক্ষ বরাবর অ্যাটাক করবে, অক্ষ বরাবর যদি অ্যাটাক করে, তা এই দুটো অরবিটালের সাথেও সংঘর্ষ বাঁধে, আর এদের সাথে কোনো সংঘর্ষ হয় না। এই সংঘর্ষ বাঁধার কারণে ও উপরে উঠে যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডিজেড স্কোয়ার, আর এরা হলো নিম্ন শক্তি স্তরের হিসেবে থেকে যায়। আর এদের মধ্যে যে শক্তির পার্থক্য সৃষ্টি হলো। তাহলে যে কোনো জটিল যৌগে যদি সেখানে ডি অরবিটাল ইনভলভ থাকে, তাহলে তার সাথে যদি লিগ্যান্ড আসে, তো এরকম ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী দুটো পার্থক্য সৃষ্টি হয়। ঠিক আছে? এবার এখানে 6টা ইলেকট্রন ছিল না, তো 6টা থেকে ধরেন এখানে 3টা, এই 3টার মধ্যে থাকলে এই দুটো ফাঁকা হয়ে গেল। এবার এর উপরে আমি লাইট ফেলবো, আপাতিত আলো ফেলবো। এখন আপাতিত আলোর শক্তি আর এই যে এদের ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী যে শক্তি সৃষ্টি হয়েছে, এই শক্তির মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্যের সাথে আর যদি আপাতিত আলোর শক্তি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সঙ্গতিপূর্ণ হয়, তাহলে যেটা সঙ্গতিপূর্ণ হবে সেই অংশটা শোষণ হবে, অবশিষ্ট অংশ প্রতিফলিত হবে। ঠিক আছে? এটা আবার বুঝতে একটু সমস্যা হতে পারে এই কথাটা, যে আমি কি বললাম যে এদের মধ্যে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী যে শক্তি পার্থক্য সৃষ্টি হয়, এই পার্থক্য শক্তির সাথে আপাতিত আলোর শক্তির যে পার্থক্য তৈরি হয়, তার শক্তি যদি সঙ্গতিপূর্ণ হয়, তার নির্দিষ্ট একটা বর্ণ শোষণ করে, বা যেটা সঙ্গতিপূর্ণ হবে সেটা শোষণ করবে, অবশিষ্ট আলো কি হবে? প্রতিফলিত হবে। এই লাইনটা বুঝতে একটু সমস্যা হয়, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখেন, একটা পরমাণু আছে, ধরেন এটার মধ্যে 3টা কক্ষপথ আছে। এই প্রথম কক্ষপথের শক্তি ধরেন 4 ইলেকট্রন ভোল্ট। 4 ইলেকট্রন ভোল্ট, এটার শক্তি হলো 8 ইলেকট্রন ভোল্ট। আর এর পরেরটার শক্তি ধরেন 12 ইলেকট্রন ভোল্ট না দিয়ে 13-14 ইলেকট্রন ভোল্ট। এখন আপনি একটা লাইট ফেলছেন, দুইটা, একটা রেড লাইট ফেলছেন আর গ্রিন লাইট ফেলছেন। রেড লাইটের শক্তি ধরেন 4 ইলেকট্রন ভোল্ট, আর গ্রিনের শক্তি ধরেন 5 ইলেকট্রন ভোল্ট। এই জেড আর গ্রিন মিলে যে আলোটা হয়, সেই আলোটা আপনি এখানে আপাতিত করছেন। এখন রেড যেহেতু 4 ইলেকট্রন ভোল্ট, এর শক্তির সাথে যেহেতু এর শক্তি সঙ্গতিপূর্ণ, এ যদি এখান থেকে এসে লাইট আপাতিত হয়, তো এখানে যে ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রন এই 4 ইলেকট্রন ভোল্ট আর এর 4 ইলেকট্রন ভোল্ট সঙ্গতিপূর্ণ, এই ইলেকট্রনটার সাথে সাথে 4 ইলেকট্রন ভোল্ট শক্তি গ্রহণ করে পর 8 ইলেকট্রন ভোল্ট উঠে যাবে, অর্থাৎ ইলেকট্রনটা এখন এখানে আসবে। এবার আসি এটা 5 ইলেকট্রন ভোল্টের শক্তির সাথে, দেখেন এখানে কোনো ওই রকম অরবিটাল নাই, আছে 5-এর সাথে কোনো মিল নাই। তাহলে এই যে গ্রিন
তাহলে ডি তে কয়টা ইলেকট্রন আছে? ডি কিন্তু শুরু করি। ছিল সবাই রঙিন যৌগ গঠন করে কেন? জিঙ্কের মধ্যে এখানে জিঙ্ক 2+, তো জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস করে দেখেন। জিঙ্ক 2+ হলো 1s2 2s2 2p6, তার মানে আর্গন পর্যন্ত কোনো চেঞ্জ নাই। আর্গন পর্যন্ত হলো 18, তারপর হলো 3d 10 আর 4s থাকে 2। যেহেতু জিঙ্ক 2+ দিচ্ছি এখানে, তাহলে 4s এ কয়টা ইলেকট্রন থাকবে? 0। তাহলে ডি তে কয়টা ইলেকট্রন আছে? ডি কিন্তু ফিল আপ, 1 2 3 4 5, ডি তে 10টা ইলেকট্রন আছে। 4s কি আছে? ফাঁকা আছে। আর 4 এর যদি ফাঁকা থাকে তাহলে 4p ও ফাঁকা পড়ে আছে। এরপর আসি এই যে 4p, 4p 0 লেখেন, 4p 0। তাহলে 4p তে কি আসছে? ইলেকট্রন ফাঁকা আছে। এখন এর কাছে যেহেতু NH3 আসছে, তাহলে Zn যখন NH3 হবে, NH3 কয়টা আসছে? 4টা, এখানে 2+। তো NH3 এই যে 4টা ঘর ওর জন্য ফাঁকাই পড়ে আছে, একটা S 3টা P। তাহলে এখানে NH3, এখানে NH3, এখানে NH3, এখানে NH3। তাহলে এই যে এরা NH3 আসলো 4টা কোনো ডি অরবিটালের মধ্যে ঢুকছে? কোনো ডি অরবিটালের মধ্যে ঢোকে নাই। এর সংকরণ হয়েছে sp3, একটা S 3টা P, sp3। এখন যদি ডি এর মধ্যে না ঢোকে, তো একটু আগে আমরা দেখলাম যে ডি এর এই যে ঊর্ধ্বমুখী একটা শক্তি স্তর 2টা থাকে আর নিচে থাকে 3টা, এরকম একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয় যদি ডি অরবিটাল থেকে থাকে। এই শক্তির পার্থক্য যদি না হয়, তাহলে ওরা রঙিন হবে? কখনোই রঙিন হবে না। এই কারণে Zn NH3 4 2+, এটা রঙিন যৌগ গঠন করবে না। কারণ কি? এর সংকরণের মধ্যে কোনো ডি অরবিটাল নাই। আর যদি ডি অরবিটাল না থাকে, তাহলে এখানে যদি কোনো লাইট এরকম কোনো শক্তি স্তরে ভাগই হবে না, অর্থাৎ ঊর্ধ্বমুখী শক্তি স্তর আর নিম্নমুখী শক্তি স্তরের কোনো সৃষ্টি হওয়ার সম্ভাবনাই নাই এখানে। এই কারণে জিঙ্ক রঙিন যৌগ গঠন করে না। আমার সৃজনশীল শেষ। এবার আসেন আপনাদের কোশ্চেন গুলো একটু বলি, দেখেন এই কোশ্চেন গুলো কোথায় আসছে। জটিলায়নের সৃজনশীল গুলো দেখেন। কোশ্চেন সলভ। পেজ নাম্বার না তো আপনার সাথে বই মিলবে না। আচ্ছা, ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 2019 দেখেন, ঢাকা বোর্ড 2019 ঘ নাম্বার, কিউ আর মৌলদ্বয়ের ক্লোরাইড যৌগসমূহের বর্ণের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। একটা দেখেন কপার আর একটা দেখেন জিঙ্ক। জিঙ্ক হলো কি? এই যে কোশ্চেনটা, কপার রঙিন যৌগ গঠন করে কিন্তু জিঙ্ক রঙিন যৌগ গঠন করে না। ঢাকা বোর্ড 2019। আচ্ছা, এরপরে যান ঢাকা বোর্ড 2019 ওয়াই মৌল ক্রোমিয়াম দেখেন। ঢাকা বোর্ডেরও ওয়াই জটিল আয়ন গঠন যৌগ গঠন করে। ঢাকা বোর্ডের ওয়াই আর জিঙ্ক দুইটা মৌল ওয়াই জেড প্রচলিত অর্থ বহন করে না। এবার জিঙ্ক দেখেন, জিঙ্ক মৌলটি জটিল যৌগ গঠন করে কেন? গ ঘ দেখেন। ঢাকা বোর্ড 2019 প্রশ্ন নম্বর 8, দুইটা কোশ্চেন। ঢাকা বোর্ড 2019 প্রশ্ন নম্বর 5 এবং প্রশ্ন নম্বর 8, দুটাতেই দেখেন জটিল আয়ন দিছে 2 দাগে। ঢাকা বোর্ড 2019 প্রশ্ন নম্বর 5, প্রশ্ন নম্বর 8, দুটাই জটিল আয়নের। এরপরে যান, এরপরে যে দেখেন রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 19, রাজশাহী বোর্ডের 19 নম্বর 19-এর প্রশ্ন নম্বর 2, প্রশ্ন নম্বর 2 এ দেখেন ঘ নাম্বার কোশ্চেন। ঘ, উদ্দীপকের মৌল আয়ন রঙিন যৌগ গঠন ও শিখা পরীক্ষায় সাড়া দেয়, এই উক্তির সত্যতা সম্পর্কে তোমার যুক্তি দেখাও। সেম কোশ্চেন কপারের জন্য, কপার মৌল। আর কপার মৌলের শিখা পরীক্ষাটা একটু আলাদাভাবে বলতে হবে, এই যা। এরপরে আসেন দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড 2019 প্রশ্ন নম্বর 7, প্রশ্ন নম্বর 7-এ যে দেখেন রঙিন যৌগ গঠন করে আর দুইটার গঠনাকৃতি ভিন্ন কেন? CrNH36, এটা হলো কি? এটা হলো অষ্টতলকীয়, আর একটা হলো FeNH36, দেখেন দুইটাই আছে। গ ঘ দেখ। দিনাজপুর বোর্ড 2019 সেম কোশ্চেন।
আশা করি ডি এটা বুঝতে পারছেন। এবার আসি আমরা পরের সৃজনশীলে চলে যাই। সংকরণ। সংকরণ ভায়া এগুলার সংকরণ চিত্র দেখান, এগুলা সংকরণের চিত্র। আচ্ছা, একটা চিত্র একটু দেখাই, কপারেরটা একটু দেখাই দিই, বাকিগুলো বই দেওয়া আছে, আপনারা অষ্টতলকীয় পারবেন। কপারের চিত্রটা দেখেন। কপার CuNH3 4 আর এটা হলো 2+। তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণু কপার। এই কপারের সাথে কয়টা লিগ্যান্ড যুক্ত আছে দেখেন তো? একটা NH3, একটা NH3, একটা NH3 আর একটা NH3। তাহলে একটা সমতলীয় বর্গাকার না দেখেন তো? এরকম আছে, এই বর্গে এইভাবে 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 আছে। তাহলে এই জিনিসটা কি? সমতলীয় বর্গাকার। এখানে দিয়ে এখানে আছে হলো 2+। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা সমতলীয় বর্গাকার। এই চিত্র যদি আঁকতে হয় এভাবে এঁকে দিবেন। আর যদি অষ্টতলকীয় হয় সেটা কিভাবে দিবেন? ধরেন এখানে আমি এখন FE দিলাম, FE দিয়ে এখানে 6 দিলাম, EP6 দিলে এখানে হবে 2+ ঠিকই থাকবে। তখন এখান থেকে আর দুটো NH3 দিয়ে দিবেন। এই চিত্রটা এটা এখন কি দাঁড়াবে? এটা এখন দাঁড়াবে অষ্টতলকীয়। চিত্র কিছুই না, জাস্ট অষ্টতলকীয় হলে এরকম আঁকবেন, আর সমতলীয় বর্গাকার হলে ওরকম এঁকে দেবেন। এটা হলো অষ্টতলকীয় আকৃতি। আর আগে যেটা ছিল কপারটা, এটা হলো সমতলীয় বর্গাকার। কোশ্চেন এখানে না, কোশ্চেন এখানে যদি আরেকটা কোশ্চেন করি, বলেন তো এটাতে কয়টা বন্ধন আছে? CuNH3 2+। আচ্ছা, এখানে Cl করে দিই। টোটাল কতগুলো বন্ধন আছে? টোটাল কতগুলো বন্ধন? একটা MCQ দিয়ে দিই এটাতে। তাহলে এখানে 2টা প্লাস, তাই তো? এই 2টা প্লাসের সাথে ক্লোরিন হলো কয়টা? একটা ক্লোরিন মাইনাস, একটা ক্লোরিন মাইনাস। এবার বলেন কয়টা বন্ধন আছে দেখি, কমেন্টে জানান যে এর মধ্যে ফোরেসে Zn2+, Zn2+ এর ফোরেসের ইলেকট্রন তো আপনার চলে যায়, Zn2+ এ তো ফোরেস থাকবে না। এটাতে বলেন কয়টা বন্ধন আছে? এটাতে কয়টা বন্ধন টোটাল দেখেন? এটা হলো লোন পেয়ার ইলেকট্রন, তাই না? লোন পেয়ার ইলেকট্রন। আর এটা প্লাস, এর মধ্যে একটা বন্ধন, এর মধ্যে একটা বন্ধন। তাহলে এই দুইটা আয়নিক, এই দুইটা আয়নিক। আর লিগ্যান্ড গুলো সবসময় কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে কোন বন্ধনে আবদ্ধ থাকে? এই যে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে দুইটা আয়নিক, 4টা সন্নিবেশ, তাই তো? কি পাইলাম? 2টা আয়নিক, 2টা আয়নিক পাইছেন, 4টা সন্নিবেশ বন্ধন পাইছেন। এই যে 2টা আয়নিক, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, 2টা আয়নিক, 1 2 3 4, 4টা সন্নিবেশ। আর প্রত্যেকটা NH3 নিজেদের মধ্যে কয়টা বন্ধন আছে? 3টা করে না? এই যে NH3 1টা 2টা 3টা, তাহলে একটা NH3 এর মধ্যে 3টা, তাহলে 3টা 6টা 9টা 12টা, তাহলে 12টা সমযোজী। তাহলে টোটাল বন্ধন কয়টা হবে? 12 আর 4 16 আর 2 18টা। অর্থাৎ CuNH3 এখানে কয়টা? 4 কিন্তু 6 না তো, 4। CuNH3 4 Cl2, এটার মধ্যে টোটাল বন্ধন আছে কয়টা? 18টা বন্ধন আছে। ওকে, এবার আমি সংকরণ যাই। পরের সৃজনশীল সংকরণ। সংকরণ শুরু করি। সংকরণের কোশ্চেন গুলা কিভাবে হয় সেটা আগে লেখেন। সংকরণের কোশ্চেন গুলা কিভাবে হয়? সংকরণে সবসময় 2 ধরনের কোশ্চেন করে, 2টা দেখেন। এক হলো সংকরণ প্রক্রিয়া, সংকরণ প্রক্রিয়ার বর্ণনা, সংকরণ প্রক্রিয়ার বর্ণনা অবলিক গঠন ব্যাখ্যা করো, গঠন ব্যাখ্যা করো, অবলিক জ্যামিতিক আকৃতির ব্যাখ্যা দাও, বা কেন এর জ্যামিতিক আকৃতি এরকম হয়। সবগুলো কোশ্চেনের অ্যান্সার সেম, জ্যামিতিক আকৃতি। সবগুলোর কোশ্চেনের অ্যান্সার সেম দিতে হয়। এখন এই কোশ্চেন গুলোর মধ্যে 2 শ্রেণীর কোশ্চেন থাকে, কারোর মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকে, কারোর মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকে না। তো এটার মধ্যে আমি 2টা ফরম্যাটে ভাগ করি এটাকে। একটা হলো ফরম্যাট 1, 2টা ফরম্যাটকে 2 ভাবে লিখতে হয়, এই কারণে মানে শুরু করতে হয় 2 ভাবে। ফরম্যাট 1 এর মধ্যে যাদের লোন পেয়ার ইলেকট্রন নাই, যাদের লোন পেয়ার ইলেকট্রন নাই, সেরকম জিনিসগুলা কি? ধরেন BeCl2, BaCl2, BF3, CH
4 CH triple 1 CH CH2 CH2 এরপরে আসেন PCl5 SF6। এই যে এদের সংকরণগুলোর মধ্যে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, এদের লেখা শুরু করতে হয় একভাবে, দেখাবো আমি সব ডিটেলস। আর ফরম্যাট টু এদের সংকরণ যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে এদের সংকরণ বর্ণনা করতে হয় আর একটা সিস্টেমে, সেটাও আমি দেখাবো। কোনগুলো ফরম্যাট 2 এর মধ্যে পড়ে হলো NH3, এরপর পড়ে H2, এর মধ্যে পড়ে H2S PH3। সংকরণ প্রক্রিয়া বর্ণনা, গঠন বর্ণনা এক ধরনের কোশ্চেন, আর কিছু কোশ্চেন আছে যেগুলো হলো পার্থক্য তুলনা করতে বলে, সেই কোশ্চেনগুলো একটু দেখেন। যাদের সংকরণ প্রক্রিয়া তো বুঝছেন, আমি উপরে লিখবো একটু, হ্যাঁ উপরে লেখার জায়গা আছে, সমস্যা নেই। NH3 এর আকৃতি পিরামিড, NH3 পিরামিড, কিন্তু H2O কৌণিক কেন? দুটাই sp3 সংকরিত, কিন্তু একটা পিরামিড আর একটা কৌণিক কেন? এই কোশ্চেনটা খুবই কমন। এরপরে উপরে লেখেন, একটু উপরে লেখেন পরের কোশ্চেন। NH3 পিরামিড, NH3 পিরামিড কিন্তু NH4+ চতুস্থলকীয় কেন? এই সংকরণ প্রক্রিয়া বর্ণনা এটা একটু মুছে দিলাম, হ্যাঁ যেহেতু লিখে নিছেন। পরের একটা কোশ্চেন লেখেন, NH3 এর বন্ধন কোণ, এর বন্ধন কোণ কত? 107 ডিগ্রি, কিন্তু PH3 এর বন্ধন কোণ কত বলেন তো? এর বন্ধন কোণ 94 ডিগ্রি। এই ভিন্ন কেন? এরা দুইটাই একই গ্রুপের মৌল, কিন্তু এদের মধ্যে ভিন্ন কেন? এরপর আর একটা কোশ্চেন আসছে, দেখেন H2 এর বন্ধন কোণ 104.5, কিন্তু H2S এর বন্ধন কোণ 92 ডিগ্রি, 90 এর কাছাকাছি, 90ও দেওয়া আছে মনে হয় আপনাদের, 92 ডিগ্রি কেন? তো এই কোশ্চেন গুলো সংকরণের কোশ্চেন। প্রথম আসে যে সংকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, একটা কোশ্চেন যেটার মধ্যে দুইটা ফরম্যাট আমরা দেখব। তারপরে চারটা কারণ দর্শন লিখছি। একটা হলো NH3 পিরামিড কিন্তু H2 কৌণিক কেন, NH3 পিরামিড কিন্তু NH4+ চতুস্থলকীয় কেন, NH3 এর বন্ধন কোণ 107 কিন্তু PH3 এর বন্ধন কোণ 94 ডিগ্রি কেন, H2 এর বন্ধন কোণ 104.5 ডিগ্রি কিন্তু H2S এর বন্ধন কোণ 92 ডিগ্রি কেন। এবার আসি আমি সংকরণ বের করার নিয়মটা দেখি। এটা হলো আমাদের রিটেনের কোশ্চেন, 4 নম্বর সৃজনশীলে রিটেনের কোশ্চেন এটা, ঠিক আছে? এবার আসি আমরা সংকরণ প্রক্রিয়া ব্যাখ্যার আগে সংকরণ নির্ণয় করাটা শিখি। আপনারা সংকরণ নির্ণয় করা শিখছেন একটা বইয়ের সূত্র দিয়ে, হাফ প্লাস এক্স প্লাস কি সব দিয়ে। আমি ওরকম কঠিন ভাবে যাব না, আজকে একটা নতুন নিয়মে শেখেন, যেটা দিয়ে আমি শিখে আসছি সেই নতুন নিয়মে শিখাই। এই নতুন নিয়মে আপনার প্রয়োজন পড়বে যে গ্রুপ 14তে কোন মৌলটা আছে। গ্রুপ 14তে আছে কার্বন আর সিলিকন। গ্রুপ 15তে কোন মৌল আছে? গ্রুপ 15তে আছে আপনার নাইট্রোজেন, ফসফরাস। গ্রুপ 16তে আছে আপনার সালফার, অক্সিজেন আর হলো সালফার। আর গ্রুপ 17তে কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা আছে। এই কয়টা তথ্য যদি মনে থাকে তা আপনি বের করতে পারবেন। 14 গ্রুপের বাইরের ইলেকট্রন কয়টা? এর সর্ববহিস্থ স্তরে ভ্যালেন্স ইলেকট্রন 4টা। 15 গ্রুপের বাইরের ইলেকট্রন 5টা। 16 গ্রুপের বাইরে কয়টা ইলেকট্রন থাকে? 6টা। আর 17 গ্রুপের বাইরে ইলেকট্রন থাকে কয়টা? 7টা। ওইটুকু যদি জানেন তাহলে এই নিয়মে আপনি সংকরণ খুব ইজিলি বের করতে পারবেন। আসি আমি সংকরণ প্রক্রিয়া এগুলাকে লিখে নিই, তারপর এটা মনে রাখবেন। সূত্র কোন সূত্রটা অ্যাপ্লাই করব আমি? সূত্র হলো
কলমগুলো সমস্যা হচ্ছে। সূত্র লেখেন সিগমা প্লাস এলপি, এটাই আমার সূত্র। সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, সিগমা প্লাস লোন পেয়ার, এলপি মানে কি লোন পেয়ার মুক্ত জোড়া ইলেকট্রন, এই দুটার যোগফল যদি 2 হয়, 2 হলে এর সংকরণ হবে এসপি, বন্ধন কোণ, এর বন্ধন কোণ হবে 180। মার্কার গুলোর অবস্থা, আকৃতি সরল রৈখিক। এই দুটার যোগফল যদি 3 হয় তাহলে sp2 120 ত্রিভুজাকার। সংকরণ সবগুলো সংকরণ পারবেন, আয়নের সংকরণ পারবেন, জৈব যৌগের পারবেন, আর স্বাভাবিক যৌগের তো পারবেন, আয়নিক সমযোজী যৌগের। এই সূত্র যে খুব ইফেক্টিভ, একটু দেখতে থাকেন। 109.5 ডিগ্রি চতুস্তলকীয়। যোগফল দেখেন এখানে 2 কিভাবে হয়েছে, একটা এস একটা পি, এই জন্য 2। 3 কিভাবে হয়েছে, একটা এস দুইটা পি, এই জন্য 3। 4 হলে একটা এস তিনটা পি, 4। যদি 5 হয় তাহলে কি হবে, একটা এস তিনটা পি আর একটা ডি, টোটাল মিলে 5। এর বন্ধন কোণ হবে 90 আর 120। অনুভূমিক বরাবর যে জিনিসটা থাকবে সেটা হলো 90 ডিগ্রি, আর এরা যে ভূমি বরাবরটা হবে 120, আর লম্বগুলো হবে 90 ডিগ্রি। দুইটা অ্যাঙ্গেল পাওয়া যাবে এখানে। আর এর আকৃতি হবে ত্রিভুজাকার দ্বিপিরামিড। দুইটা ত্রিভুজ থাকবে কিন্তু দুইটাই পিরামিড, ত্রিভুজাকার দ্বিপিরামিড। ওকে, যদি 6 হয় sp3d2, এটার অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি হবে। এটা অষ্টতলকীয়। যদি 7 হয় sp3d3, এটার অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি আর 72 ডিগ্রি। এটার আকৃতি হলো পঞ্চভুজাকার দ্বিপিরামিড। তো একটু সংকরণ নির্ণয় করি তাহলে। আমি মনে করেন আপনার সংকরণ নির্ণয় করতে বললাম যে PCl5 এর সংকরণ কি হবে, তাহলে ফসফরাস কোন গ্রুপের, কারণ তো ফসফরাস কোন গ্রুপের, গ্রুপ 15। তাহলে ওর বাইরে কয়টা ইলেকট্রন, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, দিয়ে দিলাম 5টা। 5টা ক্লোরিনের সাথে এভাবে শেয়ার করছে। এবার আমার সূত্রের দিকে তাকান। আমার সূত্র নিতে বলছে কি, সিগমা বন্ড আর লোন পেয়ার ইলেকট্রন। এখানে সিগমা বন্ধন 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে বসালাম সিগমা বন্ধন 5টা। কোনো লোন পেয়ার ইলেকট্রন দেখতে পাচ্ছেন এখানে, কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, তাহলে এলপি 0, তাহলে 5 প্লাস 0, তাহলে কত আসে 5। তার মানে এই লাইন sp3d 90 ডিগ্রি ও 120 ডিগ্রির বন্ধন কোণ, আর আকৃতি হলো ত্রিভুজাকার দ্বিপিরামিড। ক্লিয়ার সবাই? আবার বোঝা। PCl5 ফসফরাসের কোন গ্রুপের মৌল, গ্রুপ 15, তাহলে বাইরে 5টা ইলেকট্রন, 5টা ক্লোরিনের সাথে শেয়ার করছে, তাহলে 5টা সিগমা বন্ধন, লোন পেয়ার ইলেকট্রন এখানে নাই। তাহলে 5 যদি হয় তাহলে sp3d 90 ডিগ্রি 120 ডিগ্রি ত্রিভুজাকার দ্বিপিরামিড। ঠিক আছে, আরো একটা উদাহরণ দিই। এরপরে আসেন, দেখেন যদি বের করতে বললাম আপনাকে যে SF6 করে দেখেন, SF6, তাহলে এটা হলো সালফার। তাহলে সালফার কোন গ্রুপের মৌল বলেন তো, গ্রুপ 16। বাইরে কয়টা ইলেকট্রন, 6টা, 1 2 3 4 5 6, তাহলে 6টা ফ্লোরিনের সাথে এভাবে শেয়ার করছে এরা। তিন আর 3 6টা, তো 6টা ফ্লোরিনের সাথে যদি শেয়ার করে তাহলে সিগমা বন্ধন এখানে কয়টা, 6। লোন পেয়ার কত, 0। 6 প্লাস 0 মানে এই লাইন, তাহলে এটার sp3d2 বন্ধন কোণ হলো 90 ডিগ্রি, আকৃতি হলো অষ্টতলকীয়। এই যে দেখেন 6টা আছে মানে অষ্টতলকীয়। ক্লিয়ার সবাই? SF6। আর একটা করি, IF7 যদি আপনার বের করতে বলা হয়, আয়োডিন কোন গ্রুপের মৌল, গ্রুপ 17। 1 2 3 4 5 6 7,
এর সাথে ফ্লোরিন আছে 7টা, একটা ফ্লোরিন, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, তাহলে 7 + 0, তার মানে এই লাইন sp3d3 এর বন্ধন কোণ হলো 90 আর 72, আর এটা হলো পঞ্চভুজাকার দ্বিপিরামিড। ঠিক আছে, তাহলে এতক্ষণ দেখছেন আমি সব লোন পেয়ার ইলেকট্রন 0 এরকম কিছু আঁকছি। এরপরে লোন পেয়ার ইলেকট্রন 0 নাই সেগুলো দেখাবো। আর একটা দেখেন যেগুলো সহজ জিনিস, CH4 মিথেন, সবাই জানেন sp3, তো এই নিয়মে কিভাবে পড়ে? কার্বন কোন গ্রুপের মৌল? গ্রুপ 14, বাইরে কয়টা ইলেকট্রন? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 5টা হবে না 4টা হবে? গ্রুপ 14 মানে 4টি ইলেকট্রন, 4টা হাইড্রোজেনের সাথে শেয়ার দিয়ে দেন, 1টা, 2টা, 3টা, 4টা। ঠিক আছে, তাহলে 4টা যদি হয় তাহলে দেখেন লোন পেয়ার ইলেকট্রন নাই, 0, সিগমা বন্ধন 4টা, তার মানে এই লাইন sp3 109.5 চতুস্থলকীয়। তাহলে এই সূত্রটা ঠিক আছে। এবার যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে এরকম জিনিস আমরা দেখি, ধরেন NH3, এটা সংকরণ বের করব। তাহলে NH3 যদি হয় আপনার, তাহলে নাইট্রোজেন কোন গ্রুপের মৌল? গ্রুপ 15। আজান দিচ্ছে, আচ্ছা আমি শেষ করব, 2-3 মিনিটের মধ্যে শেষ করব, নেক্সট ক্লাসে এটা ডিটেলস দেখব। নাইট্রোজেন দেখেন, নাইট্রোজেন হলো গ্রুপ 15 এর মৌল, বাইরে 5টি ইলেকট্রন, 3টা হাইড্রোজেনের সাথে শেয়ার করে। লিখে যেহেতু ফেলছি এখান থেকে একটু দেখে নেন। নাইট্রোজেন 1, 2, 3, এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন, তাহলে এর সূত্রটা কি বসবে এখানে? 3 + 1। ভালো করে দেখেন, নাইট্রোজেন গ্রুপ 15 এর মৌল, বাইরে 5টি ইলেকট্রন, 3টা হাইড্রোজেনের সাথে শেয়ার, এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন, তাহলে সিগমা বন্ধন 3টা, লোন পেয়ার ইলেকট্রন এক জোড়া, 3 আর 1 কত আসে? 4। 4 যদি হয় এটা নিঃসন্দেহে sp3 সংকরণ, কিন্তু বন্ধন কোণ এখানে ঠিক হবে না। তাহলে এক্সট্রা একটা তথ্য লেখেন, sp3 সংকরণে যদি এক জোড়া লোন পেয়ার ইলেকট্রনের জন্য sp3 তে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রনের জন্য বন্ধন কোণ 2.5 ডিগ্রি হ্রাস পাবে, বন্ধন কোণ 2.5 ডিগ্রি মাইনাস হবে। sp3 সংকরণে যদি এক জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন থাকে, প্রতি জোড়া লোন পেয়ার ইলেকট্রনের জন্য লিখতে পারেন, প্রতি জোড়া লোন পেয়ার ইলেকট্রনের জন্য বন্ধন কোণ 2.5 মাইনাস হবে। তার মানে আমাদের আগের যে 4টা, এই 4টা কাদের জন্য ছিল? এই 4টা লোন পেয়ার ইলেকট্রন 0 এর জন্য ছিল। এই সাইডটা সবার জন্য সত্য, সিগমা বন্ধন লোন পেয়ার ইলেকট্রন এটা যদি হয় তাহলে sp sp2 এটা সব ঠিক আছে। 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, আমার সূত্র কি দাঁড়াচ্ছে দেখেন, H2O সংকরিত আছে, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বনে কি সংকরণ আছে এই সংকরণগুলো আমি দেখতে বলছি। তাহলে প্রথম কার্বন দেখেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এখানে C, এখানে H আছে, এখানে দ্বিবন্ধন, এখানে H, এখানে H। এটা আমার সূত্র হলো সিগমা প্লাস এলপি। 2 মিনিটে শেষ করব। সিগমা প্লাস এলপি, তাহলে এই কার্বন যদি হয়, প্রত্যেকটা যেহেতু গ্রুপ 14, বাইরে দেখেন 4টি ইলেকট্রন মিল আছে, এই যে 4টা, তাহলে এই কার্বনের যদি সংকরণ বের করি তার সিগমা বন্ধন 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে 4টা যদি হয়, লোন পেয়ার ইলেকট্রন নাই, তাহলে এই কার্বন অবশ্যই sp3 সংকরিত। পরের কার্বনে আসেন, একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, এটা কি বন্ধন বলেন তো? পাই বন্ধন। আমার সূত্রে কি পাই বন্ধন নিতে বলছে? না। তাহলে একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, 3টা সিগমা, লোন পেয়ার 0, তাহলে 3 যদি হয় তাহলে এটা sp2 সংকরিত। পরের কার্বনে আসেন, এই কার্বনে একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, এটা কিন্তু পাই বন্ধন, আগেই বলছি পাই বন্ধন সূত্রে নাই। তাহলে 3টা সিগমা বন্ধন যদি হয় তাহলে এটাও sp2 সংকরিত। তাহলে এর প্রথম কার্বন, দ্বিতীয় কার্বন, তৃতীয় কার্বন, তিনটাই মধ্যে এটা হলো sp3, এটা sp2, এটা sp2। আশা করি বুঝতে পারছেন। পরের কোশ্চেন দেখেন, CH3 CHO, এই কার্বন, এই কার্বনে এই অক্সিজেন কি সংকরিত হবে? তা প্রথমটা দেখেই বুঝতে পারতেছেন, 1, 2, 3, তারপরে C, এটাও, এটা H, এভাবে আছে, তাই না? তাহলে এই কার্বনে কয়টা ইলেকট্রন? 1টা, 2টা, 3টা, 4টা, তার মানে আর ইলেকট্রন দরকার নাই, কার্বন গ্রুপ 14, তাহলে 4টা যেহেতু, তাহলে এই প্রথম কার্বন অবশ্যই কি সংকরিত হবে? বুঝতেই পারতেছেন, এটা 4টা যেহেতু আসছে, সিগমা sp3 হবে। দ্বিতীয় কার্বন দেখেন, 1টা, 2টা, 3টা, একটা পাই বন্ধন, পাই বন্ধন আমরা ধরবো না, সূত্র নাই, তাহলে এটা হবে কি sp2। অক্সিজেনে দেখেন, 1টা, 2টা, অক্সিজেন কোন গ্রুপে চিন্তা করেন? 16, বাইরে কয়টা ইলেকট্রন থাকবে? 6টা, এখানে আছে কয়টা? 2টা, তার মানে আর 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে।
ঠিক আছে, এখন আমার সূত্র কি বলছে? ভাই ছেড়ে দেবো। একটা সিগমা লোন পেয়ার হলো 2 জোড়া, তাহলে সিগমা যদি একটা হয়, লোন পেয়ার 2টা যদি হয়, তাহলে এটা হবে 3। 3 যদি হয় তাহলে এই অক্সিজেনও কি সংকরিত? sp2 সংকরিত। আশা করি বুঝতে পারছেন। প্রথম কার্বন 4টা লোন পেয়ার, এই 4টা সিগমা বন্ধন, দ্বিতীয় কার্বন 1টা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, sp2। এই অক্সিজেনে এখানে 2টাই বন্ধন আছে, কিন্তু টোটাল 6টা ইলেকট্রন হতে হবে, কারণ অক্সিজেন গ্রুপ 16 মৌল। 1 2 3 4 6, 6টা ইলেকট্রন আছে। তাহলে একটা সিগমা 2টা লোন পেয়ার, কত আসে? 3, মানে এটাও sp2 সংকরিত। লাস্ট কোশ্চেন আমার, CH3 NH2 মিথাইলামিন, বলতে হবে এই কার্বন আর এই নাইট্রোজেন কি সংকরিত? আচ্ছা এটা পারবেন, এটা দেন CH3CN, এই কার্বন এই নাইট্রোজেন কি সংকরিত? তা প্রথমটা যেহেতু এভাবে আছে, চিন্তা করেন কার্বনের 4টে ইলেকট্রন 1 2 3 4 মিল আছে, তাহলে 4টা যেহেতু বন্ধন, এটা হবে অবশ্যই sp3। এই কার্বন একটা সিগমা 2টা কিন্তু পাই বন্ধন আমার সূত্র নিতে পারেন না, আমি শুধু সিগমা আর লোন পেয়ার ইলেকট্রন কাউন্ট করি, এলপি 1টা 2টা, তাহলে এটা অবশ্যই কি হবে? sp হবে। এই কার্বন কি সংকরিত? sp। নাইট্রোজেন কোন গ্রুপের মৌল হিসাব করেন? গ্রুপ 15। বাইরে ইলেকট্রন 1টা 2টা 3টা, আর 2টা লাগবে, কারণ গ্রুপ 15 বাইরে ইলেকট্রন কয়টা? 5টা। তাহলে একটা সিগমা, এক জোড়া লোন পেয়ার, তাহলে এক আর এক কথায় 2, তাহলে এটাও কি সংকরিত? sp সংকরিত। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে আমরা নেক্সট দিন আবার দেখাবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আপনারা আজকে 3টা সৃজনশীল দেখছি, যদি সংকরণের লেখার নিয়মগুলো দেখি নাই। নেক্সট দিন আমরা হলে অ্যালুমিনিয়াম একটা